যে আমার সর্বনাশ করতে এসেছে, আমার কোটি কোটি টাকার শাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার শাড়ির বাজার নষ্ট করেছে, আমার প্রত্যেকটা শোরুম বন্ধ করে দিয়েছে। ঠিক তাই মাম্মি, ওকে দেখে মনে হয় না, কিন্তু ও যথেষ্ট বুদ্ধি রাখে। বুদ্ধি তো রাখতেই হবে, নাহলে শালুঙ্কারা ব্যানার্জিকে টক্কর দেব কি করে? প্রিয়ম, বৌমা বলা অভ্যাস করুন মা, ভালো লাগবে। আর একটা কথা বলে রাখছি আপনাকে, এই শাড়ি পরিয়ে আপনি যদি ঐশানী ব্যানার্জির আশীর্বাদ করিয়ে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জুতো মুখে নিয়ে বাড়ি থেকে আমি চলে যাব। ঐশানী ব্যানার্জিকে আমি যতদূর চিনি, সে জীবনে আপনার ডিলে রাজি হবে না, জীবনে না। ঐশানী রাজি হবে? হতে পারে না মা, না ঐশানী ব্যানার্জি রিক্সেনের বাড়িতে যাবে, না ঝিলাম গাঙ্গুলি এ বাড়িতে আসবে। আমি বাজি ধরে বললাম মা। আপনি অনেক জানো ব্যবসায়ী হতে পারেন, কিন্তু মা, সম্পর্ক তো ব্যবসা দিয়ে বিচার হয় না। আপনি সম্পর্কগুলো বুঝতে পারছেন না। বাছুন, মন দিয়ে শাড়ি বাছুন। সংকল্প, হ্যাঁ মম। এই দোয়েল, হ্যাঁ ওই শাড়িগুলো সব কোথায় রে, যেগুলো মম আমার বিয়ের জন্য কিনেছিল? কেন, বিয়ে তো হয়ে গেছে, আর সেদিনের পার্টির শাড়িটাও তুই মাম্মির থেকে নিয়ে গেছিস। আবার কি চাস? কত জ্বালাবি তুই মাম্মিকে? একটা শাড়ি এখনো বাকি আছে। কোন শাড়িটা? ফুলসজ্জা শাড়িটা। সংকল্প, তুই নির্লজ্জের মতো কি বলছিস? তুই ছোটর মতো থাক, একদম চুপ কর। হ্যাঁ মম, আমাদের ফুলসজ্জা শাড়িটা। একটা ভালো দিন দেখে আমাদের ফুলসজ্জা হবে। আর তুমি যে শাড়িটা কিনেছিলে ঝিলামের জন্য, সেই শাড়িটাই আমি প্রিয়মকে পরাবো। তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ মম। মম, তুমি একটা কথা মাথায় রেখো, প্রিয়ম কিন্তু কোনো পুতুল নয়, ও এই বাড়ির বউ, এই বাড়ির বউ, এই বাড়ির বউ। মম, প্রিয়মের যতটা কর্তব্য তোমাকে রেসপেক্ট দেয়, তোমারও ততটাই কর্তব্য ওকে ওকে স্নেহ করার। কিন্তু আজকাল তো তুমি আর সেসব কিছুই বুঝতে পারো না, নিজের ছেলেকেও বুঝতে পারো না, তাই না মম? শাড়িটা গুছিয়ে যত্ন করে রেখো মম, ফুলসজ্জা হবে এই বাড়িতে, প্রিয়মের সাথে তোমার ছেলের। চলো প্রিয়ম। ও, তাহলে আমার ছেলেকে তুমি বশ করে ফেলেছো? বস ভাবলে বস, আর যদি ভালোবাসার কথা ভাবেন তো ভালোবাসা। আপনি অবশ্য বলেছিলেন
যেদিন আপনার ছেলে আমাকে ভালোবাসবে সেদিন আপনি নিজে হাতে আপনার ছেলেকে আমার হাতে তুলে দেবেন। তুমি যদি আমার ছেলের ভালোবাসা আদায় করতে পারো তাহলে নিজের হাতে আমার ছেলেকে আমি তোমার হাতে তুলে দেব। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি মা সেই দিনটার জন্য। আর হ্যাঁ মা, এই যে আমার খুড় শ্বশুর সুভাষ ব্যানার্জি, তাকে বলে দেবেন এরকম ছুটকো ছাটকা গুন্ডামি করে না কোনো লাভ নেই। উনি যতবার আমার দোকান ভাঙবেন আমি ততবার নতুন করে দোকান গড়ব। কারণ দোকানটা তো আমার স্বামীর নামে, সংকল্পর নামে, তা কখনো ভাঙতে দিতে পারি বলুন? কারণ আমার তো বড় আদরের, বড় সোহাগের। উনি তো আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন। এই কথাগুলো আপনি কাকাবাবুকে ভালো করে মনে করিয়ে দেবেন। আজ আপনি আমাকে ভুল বুঝছেন তো, কিন্তু সত্যিটা একদিন সামনে আসবে, যখন বুঝতে পারবেন যে সব কিছুর পিছনে ওই লোকটার হাত আছে। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন তো মা? বাপি, প্রিয়ম কি বলে গেল? ও এত কথা বলে গেল, তুমি চুপ করে শুনলে? এত বড় বড় কথা বললো, তুমি কেন প্রতিবাদ করলে না? আরে ওর কথা বাদ দে তো, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। বৌদি, ও তোমার সাথে টক্কর নিতে চাইছে। সোসাইটিতে যাতে তোমার মাথা হেট হয় তার জন্য কি কি করছে তুমি জানো না। একটা খবর তোমাকে দিই বৌদি। কি? তোমার যে বড় বড় ক্লায়েন্ট আছে, মানে যেখানে তুমি মাল সাপ্লাই করো, তাদের সাথে প্রিয়ম যোগাযোগ করছে। এখন তোমার শোরুম বন্ধ, এই সুযোগে ও ফায়দা তুলে নিচ্ছে। তুমি কিচ্ছু বুঝতে পারছো না বৌদি। তাহলে এখন কি হবে? উপায় একটা আছে, এই শাড়ি বাজার থেকে প্রিয়মকে সরিয়ে দিতে হবে। বাপি, কিন্তু সেটা কি করে সম্ভব? কেন? তুমি আহত বাঘ জঙ্গলে দেখোনি? তোমার পোষা একটা বাঘ এখন কিন্তু আহত। তুমি কার কথা বলছো? বিপিন, বিপিন। বিপিন সাধুকা। না না বাপি, কখনো না। তুমি কিন্তু এসব করবে না। যতই হোক প্রিয়ম কিন্তু এই বাড়ির বউ। এই তুই চুপ কর। বাড়ির বউ আমাদের সর্বশান্ত করে দিচ্ছে। বাড়ির বউ লক্ষ্মী হয়। ও যদি লক্ষ্মী হতো তাহলে আমাদের সর্বশান্ত করে বাইরে গিয়ে ব্যবসা করতো না। বাড়ির বউ, ও যদি লক্ষ্মী হতো তাহলে আমাদের সর্বশান্ত করে বাইরে গিয়ে ব্যবসা করতো না। মাম্মি প্লিজ, মাম্মি কেঁদো না, প্লিজ কেঁদো না। দেখো সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কেঁদো না মাম্মি, কেঁদো না। কাঁদবো না তো কি করব? আমার ছেলে শাড়ি চাইছে ফুলসজ্জা করার জন্য,
সেই মেয়েটার সঙ্গে, সেই মেয়েটার সাথে, যে মেয়েটা প্রথমে আমার শোরুম পোড়ালো, আমার সমস্ত শোরুম বন্ধ, আর এখন আমার ক্লায়েন্টদেরকে কনভিন্স করে ওর নিজের ব্যবসা বাড়াচ্ছে। আমার সর্বনাশ হচ্ছে, আর ওর পৌষ মাস হবে, এটা আমি কখনো মেনে নেব না, কখনো না। বৌদি, এই যে বৌদি, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। সব আয়োজন আমি করে ফেলেছি। আমি ইভেন্টের লোকদের সাথে কথা বলে নিয়েছি, আমি ব্যাংকুয়েটে কথা বলে নিয়েছি, ইনফ্যাক্ট যে ফাইনাল লিস্ট, গেস্ট লিস্ট, সেটাও করে নিয়েছি। শুধু শুধু খাবারের ব্যাপারটা, কেটারিংটা আমি 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 নিজে দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, কারণ ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর খাবারটা যাতে আমাদের সবার কি হয়েছে তোমরা এরকম চুপ করে আছো কেন? এনি প্রবলেম? ইনফ্যাক্ট আমি যখন আসছিলাম সুভাষ দাও দেখলাম তড়ি ঘড়ি বেরিয়ে গেল। আরে আমার নতুন কোনো সমস্যা হয়েছে নাকি? আরে দেখো প্রদীপ, প্রদীপ তুমি কাঁদছো কেন? অনেক জ্বালায় কাঁদছে। জ্বালায় কাঁদছে মানে? মামনিকে বড্ড কষ্ট দিয়েছে ওই সংকল্প আর প্রিয়। এক সেকেন্ড। কষ্ট মানে? এই ওরা আবার কিছু করেছে নাকি? হ্যাঁ, তোমরা অনেক বড়, আমার গুরুজন। আমি জানি না তোমাদের সামনে এটা আমার বলা উচিত হচ্ছে কিনা। আরে বাবা বল না, বল। ভাইয়া মামির থেকে ফুলসজ্জার শাড়িটা চেয়েছে। না, এক মিনিট। ফুলসজ্জার শাড়ি চেয়েছে মানে কোন ফুলসজ্জার শাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়ার বিয়ের সময় যেই শাড়িটা মামি ঝিলমের জন্য কিনেছিল, তার মধ্যে যেটা ফুলসজ্জার শাড়ি, সেইটা ভাইয়া আজকে নিজে এসে চেয়েছে। কেন? প্রিয়মকে পড়াবে। একটা ভালো দিন দেখে নাকি ওরা ফুলসজ্জার অনুষ্ঠান পালন করবে। এইভাবে কেউ নিজের মাকে দুঃখ দেয়, আঘাত করে? ভাইয়া তো মামিকে আঘাত করছে না, প্রিয়ম ভাইয়াকে দিয়ে করাচ্ছে। মানতে পারলাম না তোর কথা, মানতে পারছি না তোর কথা, কারণ তোর ভাইয়া কিন্তু বাচ্চা ছেলে নয়। সেদিনকে পাটির শাড়িটা চোখের সামনে নিয়ে চলে গেল, আর নিয়ে গিয়ে ওর বউকে পরিয়ে ড্যাং ড্যাং করে পার্টিতে চলে গেল। আর সেই পার্টি, যে পার্টিতে মামুনিও গেছিল। আর আজকে এসে সংকল্প ফুলসজ্জার শাড়ি চাইছে। কেন? মানে ও ঠিক কি চাইছেটা কি? আমার ছেলেটা আমার আঁচল ছাড়া হয়ে গেল, ওই মেয়েটা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিল, ওই মেয়েটা আমার থেকে শোধ নিল, আমার ছেলে আমার আঁচল ছাড়া হয়ে গেল। প্রদীপ, প্লিজ তুমি কেঁদো না। প্রদীপ, তুমি ভেঙে পড়ো না। আমি বলছি দেখো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না খুশি, কিচ্ছু ঠিক হবে না। ঠিক তো হতেই হবে বৌদি। এনার্জি বাড়িতে দুদিন এসে সবার উপরেও ছড়ি ঘোরাবে, তারপর হয় নাকি? শুধু তাই নয়, জানো পিসু, মাম্মির সমস্ত ক্লায়েন্টকে কনভিন্স করিয়ে প্রিয়ম শাড়ির অর্ডার নিচ্ছে। কি? হ্যাঁ, যেহেতু এখন মাম্মির সমস্ত শোরুম বন্ধ, সেই সুযোগে প্রিয়ম এখন নিজে রাখের গোছাচ্ছে। ডেঞ্জারাস মেয়ে তো। দাঁড়া, ওর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, আমিই করছি। তোমাকে প্রিয়মের জন্য কোনো ব্যবস্থা করতে হবে না। মানে? তুমি বরং ঐশানীর বিয়ে নিয়ে মাথা ঘামাও।
প্রিয়মকে তুমি আমার উপর ছেড়ে দাও। সুভাষ ঠিকই বলেছে, বাঘ খোঁচা খেয়েছে, আর সেই খোঁচা খাওয়া বাঘটি হলো বিপিন সাধুকা। যা করার ওই করবে। টগর, টগর, আমি একটু বেরোচ্ছি, বাইরে লাঞ্চ করব। কোথায় যাচ্ছ? পুত্রবধূর দোকানে ভাঙচুর করতে, নাকি তার গোডাউনের শাড়িগুলো পোড়াতে? বাবা, হ্যাঁ, আমি তোমাকে দেখে আমি নিজেই পছন্দ করে এ বাড়ির পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম। সেসব কথা আমার স্পষ্ট মনে রয়েছে। সদ্য যুবতী, মিষ্টি মেয়ে, নাচে গানে পারদর্শী, শিক্ষিতা। তোমরা দুজনে রাজ্যটক ছিলে। তখন তোমার শাশুড়ি মা বেঁচে ছিলেন। আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে এই বাড়িতে আমি নিয়ে এলাম। সেই শালঙ্কারা কোথায় গেল? কোথায় গেল সেই শালঙ্কারা? হাসি খুশিতে পুরো সংসারটা তুমি ভরিয়ে রেখেছিলে। তারপর আমাদের ব্যবসার হাল ধরলে, আমাদের কোম্পানিটাকে একবার সাফল্যের চূড়ায় নিয়ে গেলে। তারপর যখন তোমার নিজের পুত্রবধূ এ বাড়িতে এলো, তুমি নৃশংস হয়ে উঠলে। ওর দোকানটা তুমি ভাঙচুর করে দিলে সুভাষকে দিয়ে। কোথাকার কে একটা ঠিকাদারকে দিয়ে তুমি মেলা বানচাল করলে। তোমার কিরকম ব্যবহার? বাবা, আমি এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনার সঙ্গে আপনার ছেলে দূরত্ব তৈরি হয়েছে কি? হয়নি। কিন্তু আমার সঙ্গে আমার ছেলের বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে। আপনার ছেলে আপনার হাত ছেড়ে আমার হাত ধরেছে কি বাবা? কিন্তু আমার ছেলে আমার হাত ছেড়ে তার বউয়ের হাত ধরেছে। আর আমার হাসি খুশি থাকার কথা বলছেন বাবা? সবকিছু কেড়ে নিয়েছে ওই মেয়েটা। আমার বালিগঞ্জের শোরুম, যেটা আমার সবচেয়ে সাধের শোরুম ছিল, সেই শোরুমেও আগুন লাগিয়ে দিয়েছে। আর কামালপুরে আমার সমস্ত লেবারদেরকে ও বেশি মজুরি দিয়ে হায়ার করেছে। ও উন্মত্ত হয়ে গেছে বাবা লোভে। আমার পরিবারে একটা লোভী মেয়ে এসেছে, তার লোভের শিকার আমরা সকলে। না, হতে পারে না। তোমার ক্ষেত্রে আমি যেমন কোনো ভুল করিনি, তুমি এই পরিবারের উপযুক্ত পুত্রবধূ ছিলে, ঠিক তেমনি আমি হলফ করে বলতে পারি প্রিয়মও এই পরিবারের উপযুক্ত পুত্রবধূ। কিন্তু তোমরা ওর সঙ্গে অনেক অন্যায় করছো। ওর ছোট্ট স্বাদের দোকানটা তোমরা বারবার ভেঙেছ। অন্যায় করছো, তোমরা খুব অন্যায় করছো। বাবা, কোনো কথা না। আমি চাই তোমাদের মধ্যে ঝগড়াঝাটি তোমরা নিজেরা মিটিয়ে নাও। তোমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করে নাও। ব্যানার্জি পরিবারের একটা সুনাম ছিল, সেই সুনাম আজ তলানিতে এসে ঠেকেছে। খবরের কাগজে তোমাদের নিয়ে লেখালেখি হচ্ছে, নিউজ চ্যানেলে তোমাদের সমালোচনা করা হচ্ছে। এসব কি হচ্ছে বৌমা? তুমি আমার সেই শোনার সময়টা ফিরিয়ে দাও। ব্যানার্জি পরিবারের সেই স্বর্ণ যুগটা তুমি ফিরিয়ে দাও বৌমা। একমাত্র তুমি পারো, একমাত্র তুমি পারো। আমার হাত থেকে সবকিছু বেরিয়ে গেছে বাবা। আমার পুত্রবধূ হাওয়াই বাজিতে আগুন লাগিয়ে শূন্যে ছুড়ে দিয়েছে, আর সেই বাজি আকাশে উড়ে পুড়তে পুড়তে ছাই হয়ে ফিরে আসবে। তাহলে তুমি আমার কথা শুনবে না? মাফ করবেন বাবা, ক্ষমা করে দেবেন আমাকে।
প্রিয়মকে আমার পুত্রবধূ হিসেবে আমি কখনো মেনে নিতে পারবো না, কখনো না। তাহলে তুমি আমার কথা শুনে রাখো বৌমা, আমি আমার দাদু ভাইয়ের মন পড়ে নিয়েছি, ওর দোকানটা আমি বারবার ভাঙতে দেব না। আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই দোকানটা মেরামত করব। বাবা, হ্যাঁ, বেশ, তাহলে আজ থেকে আমি ধরে নিলাম আমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদের হাত আমার মাথা থেকে সরে গেল, যেমন সরে গেছে আমার সন্তানের মন থেকে তার মায়ের প্রতি ভালোবাসা। আর এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র প্রিয়ম। বৌমা, বৌমা আমার কথাটা শোনো, শোনো বৌমা। বৌমা তুমি ভুল করছো, ভীষণ ভুল হচ্ছে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, তাহলে এরপরে এই ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। তাহলে আজ থেকে আমি ধরে নিলাম আমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদের হাত আমার মাথা থেকে সরে গেল।